দক্ষিণ এশিয়ার অর্থনীতির দিকে তাকালে একটি দেশ খুব দ্রুত সবার নজর কাড়ছে, আর সেটা হলো বাংলাদেশ। আজ আমরা দেখব কিভাবে এই দেশটা বিনিয়োগের জন্য একটা হটস্পট হয়ে উঠছে, আর কোন খাতগুলো এই অবিশ্বাস্য অগ্রযাত্রার পিছনে ইঞ্জিন হিসেবে কাজ করছে। চলুন এই সম্ভাবনার গভীরে ডুব দেয়া যাক। প্রথমেই বাজারের আকারটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, বাংলাদেশের জনসংখ্যা এখন ১৭ কোটিরও বেশি, আর এর একটা বিশাল অংশই কিন্তু তরুণ। ভাবা যায়, এই বিশাল তরুণ জনগোষ্ঠী শুধু একটা সংখ্যা না, এরাই হলো সেই শক্তিশালী ভোক্তা যারা দেশের অর্থনীতিকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই বিশাল জনসংখ্যার প্রায় ৯৯% পরিবারের কাছেই মোবাইল ফোন আছে। এর মানে কি জানেন? মানে হল পুরো দেশটাই আসলে কানেক্টেড। আর এটাই ডিজিটাল ব্যবসার জন্যে একটা অসাধারণ উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছে। তো প্রশ্নটা হলো, এই যে এত দ্রুত অর্থনৈতিক বালছি, এর পেছনের আসল শক্তিটা কি? মানে কোন জিনিসগুলো এই সুযোগগুলো তৈরি করছে? চলুন সেই কারণগুলো একটু খুঁজে দেখি। দেখুন, এখানে ৪টা মূল বিষয় একসাথে কাজ করছে। একদিকে যেমন বাড়ছে মোবাইল আর ইন্টারনেটের ব্যবহার, তেমনি সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগও দারুণ গতি এনেছে। এর সাথে যোগ হয়েছে প্রযুক্তি বোঝে এমন এক বিশাল তরুণ প্রজন্ম, আর তাদের আধুনিক জীবনযাত্রার চাহিদা। এই সবকিছু মিলেই ব্যবসার জন্য একটা পারফেক্ট পরিবেশ তৈরি হয়েছে। তো চলুন এবার আসল কথায় আসা যাক। আমরা এখন সেই ৬টি খাত নিয়ে আলোচনা করব, যেখানে এই মুহূর্তে বিনিয়োগের জন্য সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা অপেক্ষা করছে। আমাদের তালিকার একেবারে প্রথমেই যেটা আসছে সেটা হলো ই-কমার্স। এটা বর্তমানে দেশের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা ডিজিটাল খাত, কোনো সন্দেহ নেই। এখন সাধারণ অনলাইন কেনাকাটা তো বাড়ছেই, কিন্তু আসল সুযোগটা কিন্তু লুকিয়ে আছে আরও একটু গভীরে। যেমন নিশ মার্কেট বা বিশেষ পণ্যের বাজার, ধরুন শুধু অর্গানিক খাবারের জন্য একটা প্ল্যাটফর্ম। আবার ধরুন ব্যবসা থেকে ব্যবসা, মানে B2B কমার্স, এটাও কিন্তু একটা বিশাল সম্ভাবনার জায়গা। এরপর যে খাতটা নিয়ে কথা বলবো, সেটার চাহিদা এখন বলা যায় আকাশ ছোঁয়া। এটা হলো রিয়েল এস্টেট, বিশেষ করে ফার্নিশড বা পুরোপুরি সাজানো গোছানো বাসা আর অফিসের বাজার। দেশের অর্থনীতি যে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে আসছে বিদেশি সংস্থা, বাড়ছে প্রবাসীদের আনাগোনা, আর তাদের সবারই দরকার রেডি টু মুভ বাসা বা অফিস। এই চাহিদাটা এতই বেশি যে ব্যানলামার্ট.com বা লিজ.com বেন্ডির মতো কোম্পানিগুলো কিন্তু দারুণ কাজ করছে এই মার্কেটে। সোজা কোথায়, এখানে বিনিয়োগ করলে একটা স্থিতিশীল আর দীর্ঘমেয়াদী আয়ের উৎস তৈরি হতে পারে। আচ্ছা, এবার এমন একটা খাতের কথা বলি যেখানে কিন্তু তুলনামূলকভাবে কম খরচ দিয়েই বাজারে ঢোকা সম্ভব, আর সেটা হলো আইটি ও সফটওয়্যার সেবা। বাংলাদেশের আইটি খাতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এখানকার মেধাবী তরুণীরা, আর তুলনামূলকভাবে কম খরচে কাজ করানোর সুযোগ। আর ঠিক এই কারণেই বিদেশি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ তাদের প্রযুক্তিগত কাজ আউটসোর্স করার একটা দারুণ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। আমাদের ৪ নম্বর খাতটা হল ফিনটেক, মানে ফিন্যান্সিয়াল টেকনোলজি। আর বাংলাদেশে এটা যে কি পরিমাণ দ্রুত গতিতে এগোচ্ছে তা সত্যি অবাক করার মতো। হ্যাঁ, এটা ঠিক যে বিকাশ বা নগদের মতো বড় প্লেয়াররা মার্কেট অনেকটাই ধরে রেখেছে, কিন্তু তার মানে এই না যে নতুনদের জন্য কোনো সুযোগই নেই। পেমেন্ট সিস্টেম বা ক্ষুদ্র ঋণের মতো জায়গাগুলোতে নতুন আর অভিনব আইডিয়ার জন্য এখনও অনেক সুযোগ আছে। তবে হ্যাঁ, এই খাতে স্থানীয় নিয়মকানুন আর পার্টনারশিপ কিন্তু খুব জরুরি। এরপর যে খাতটা আসছে সেটা হলো শিক্ষা। দেশের অর্থনীতির সাথে এর একটা সরাসরি যোগসূত্র আছে, কারণ অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দক্ষ লোক দরকার, আর সেই দক্ষ লোক তৈরি হয় শিক্ষা খাত থেকেই। ব্যাপারটা সহজ, অর্থনীতি বাড়ছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি আসছে, আর তাদের সবার জন্য দরকার স্কিল্ড মানুষ। এ কারণেই কোয়ালিটি এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে বিনিয়োগ করাটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি, যা ভবিষ্যতে নিশ্চিত রিটার্ন এনে দিতে পারে। সবশেষে এমন একটা খাতের কথা বলবো যা ছাড়া আজকের ডিজিটাল অর্থনীতি কল্পনায় করা যায় না। এটা হলো লজিস্টিক্স ও ডেলিভারি, যা পুরো সিস্টেমটার মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই যে এত ই-কমার্স ব্যবসা বাড়ছে, তাদের পণ্যগুলো তো গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? এখানেই লজিস্টিক্সের খেলা। আসল চ্যালেঞ্জ আর সুযোগ দুটোই কিন্তু লুকিয়ে আছে লাস্ট মাইল ডেলিভারিতে, মানে ওয়্যারহাউস থেকে প্রোডাক্টটা একদম ক্রেতার বাসার দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া। এখানেই প্রযুক্তিভিত্তিক নতুন সমাধানের বিশাল চাহিদা রয়েছে। তো আমরা ৬টা দারুণ সম্ভাবনাময় খাত দেখলাম, কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে কোথায় টাকা ঢালবেন, সিদ্ধান্তটা সহজ করার জন্য চলুন খাতগুলোকে পাশাপাশি রেখে একটা কৌশলগত তুলনা করা যাক। এই টেবিলটা দেখুন,
এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ই-কমার্স আর ফিনটেকের বৃদ্ধির সম্ভাবনা খুব বেশি, কিন্তু ঝুঁকির মাত্রাও মাঝারি। আবার অন্যদিকে আইটি ও সফটওয়্যার খাতে কিন্তু কম পুঁজি আর কম ঝুঁকি নিয়ে শুরু করা যায়। আর সজ্জিত অ্যাপার্টমেন্টের মতো খাতে ঝুঁকি কম এবং এটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশ আকর্ষণীয়। শুধু সংখ্যায় না, চলুন এবার ছবি দিয়ে ব্যাপারটা বুঝি, তাহলে মাথায় একদম গেঁথে যাবে যে কোন খাতে বৃদ্ধির সম্ভাবনা ঠিক কতটা। এই যে বার চার্টটা দেখছেন, এটা কিন্তু আগের স্লাইডের গ্রোথ পোটেনশিয়াল কলামেরই একটা ভিজুয়াল রূপ। পরিষ্কার দেখা যাচ্ছে ই-কমার্স আর ফিনটেক এখানে 10-এর 10 স্কোর নিয়ে একেবারে শীর্ষে। ঠিক তারপরই আছে আইটি এবং লজিস্টিক্স, যাদের স্কোর 8। তার মানে ডিজিটাল আর প্রযুক্তি নির্ভর খাতগুলোই যে সবচেয়ে এগিয়ে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম, মানে মূল কথাগুলো কি? চলুন বাংলাদেশের বাজারে সফল হওয়ার জন্য ফাইনাল প্ল্যানটা এক নজরে দেখে নিই। সুতরাং মূল বিষয়টা হলো একটা স্মার্ট আর ভারসাম্যপূর্ণ কৌশল নেওয়া। একদিকে যেমন ই-কমার্সের মতো দ্রুত বর্ধনশীল খাতে প্রথম দিকের বিনিয়োগকারী হওয়ার সুবিধা নিতে হবে, তেমনি আইটি বা রিয়েল এস্টেটের মতো স্থিতিশীল খাতেও নজর রাখতে হবে। আর সবকিছুর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্থানীয় বাজারটা ভালোভাবে বোঝা আর সঠিক পার্টনার খুঁজে বের করা। বাংলাদেশ আসলে একটা অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ডিজিটাল রূপান্তর আর তরুণ প্রজন্মের হাত ধরে দেশটা তার ভবিষ্যতের গল্পটা নিজেই লিখছে। এখন প্রশ্ন হলো, এই বিশাল সম্ভাবনার যাত্রায় আপনার ভূমিকাটা ঠিক কোথায় হবে?